আমার ভাবির কষ্টটা আমি আসলে অরিনাপুর ওই কষ্টটার মধ্যে দেখতে পেয়েছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে 2 দিন ধরে আমার ঘাড়ে খুব ব্যাক পেইন হচ্ছে। যেদিনকে আমার বাসায় অনুষ্ঠানটা ছিল ভর্তা উৎসব, ওই দিনকে আগে রাত্রে থেকেই হালকা হালকা পেইন ছিল, বাট ভর্তা উৎসবটা ভালোভাবেই পালন করেছি আমরা আল্লাহর রহমতে। তারপরে রাত্রে থেকে হঠাৎ করে ঘাড়ে প্রচন্ড পরিমাণের পেইন হচ্ছিল। সম্ভবত আমার বালিশের শোয়াটাতে আমার একটু কোনো সমস্যা হয়েছে, তো প্লাস্টার লাগায় রাখলাম। প্লাস্টার এনেছিলাম, আপনারা দেখেছেন। তো প্রায় পরের দিন দুপুর পর্যন্ত প্লাস্টার লাগায় রাখছিলাম। একদম এমন অবস্থা যে সকালে আমি বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, ঘাড় এদিক থেকে ওইদিকে নাড়াতে পারতেছিলাম না, খুবই সাংঘাতিক পরিমাণের পেইন ছিল। তো আজকে আল্লাহর রহমতে অনেকটাই রিলিফ, আল্লাহর অশেষ রহমতে ঘাড়টা ঠিকঠাক নাড়াতে পারছি। তো ভ্লগ ওইভাবে আর কিছুই করা হয়নি, কারণ মনটাও একটু খারাপ ছিল, একটু না মোটামুটি ভালোই খারাপ ছিল মন। তো সেই কাহিনী তো আপনাদেরকে বলতেছি। এখন বলি আমাদের ভর্তা উৎসবটা আমরা অনেক দিন ধরেই করতে করতে আমরা গতকালকের আগের দিন আমরা করেছি। গত শনিবার দিন আমাদের ভর্তা উৎসবটা হয়েছে। তো আমার এখানেই করেছি, সবাই আমার এখানে এসেছে, সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা অনুষ্ঠান আমরা করেছি। আসলে কি, আমরা এখানে যে কোনো কিছুর একটা ওসিলা খুঁজি যাতে সবাই একসাথে হয়ে একটু গল্প গুজব, একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ করতে পারি। কারণ এই জিনিসটা না হলে আমরা প্রবাসে থাকতে পারতাম না। প্রবাসে যদি এই ভালো মনের মানুষগুলো না পাইতাম, খুবই অসহ্যকর আর বেদনাদায়ক হয়তো থাকা। কেন, সেটার কারণ আমি বলছি। আমি ফার্স্ট 2016-তে যখন মালয়েশিয়ায় আসি, আসার পরে খুব আগ্রহ, খুব এক্সাইটমেন্ট নিয়ে আসতেছিলাম। কারণ তোষানের বাবার কাছে আসতেছি, তোষানোর বাবার কাছে আসতেছে, আমি আমার হাজবেন্ডের কাছে আসতেছি দীর্ঘ 6 মাস পরে। খুব একটা মনের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করতেছিল। তো আসলাম, আসার পরে প্রথম কয়েকদিন খুবই ভালো লেগেছে, কারণ বাইরে ঘুরতাম, সংসারের জিনিস কিনতাম। প্রথম আমি আমার নিজের সংসার সাজাচ্ছিলাম, আমার সংসার যেখানে শুধুই আমার অধিকার। এমন একটা ব্যাপার থাকে না, মেয়েরা কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় তার একটা নিজের সংসার হোক, এটা প্রতিটা মেয়েই চায়। তো ওরকম নিজের সংসার যখন সাজাচ্ছিলাম, তখন সাজাতে সাজাতে কোন দিক দিয়ে টাইমগুলো পার হয়ে গেছে বুঝতেও পারিনি। কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম যে তোষানের বাবা সেই সকালে অফিস চলে যায়, আসে রাতের বেলা, আসার পরে বাচ্চা আমার সাথে গল্প গুজব করে আমরা খাওয়া দাওয়া শেষ করে যে যথারীতি নিয়মে ঘুমাই, আবার সকালে উঠে একই নিয়ম, একই রুটিনের মধ্যে। একটা কারোর সাথে কথা বলার একটা মানুষ নেই, কারণ আমি প্রচুর কথা বলতে পছন্দ করি। যদি সে আমার মনের মতো হয়, তার সাথে যদি আমার মনের মিল হয়, আদারওয়াইজ আমি তার সাথে অতটা এক্সট্রোভার্ট হই না, একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করি এখন। আগে না অত কিছু বুঝতাম না, হয়তো বয়সটাও কম ছিল, বুদ্ধিটাও অনেক কম ছিল, সবার সাথে সবকিছু বলতাম, অন্যরকম ছিলাম আর কি। এখন আল্লাহর রহমতে আল্লাহ অনেকটাই বুঝ দিয়েছেন, বুঝে শুনে বুঝার চেষ্টা করে সবার সাথে মেশার চেষ্টা করি, মিশি সবার সাথে। বাট কিছু কিছু মানুষের সাথে ডিস্টেন্স রেখে মেশার চেষ্টা করি। যদি দেখি যে না, এখানে আমি কথা বললে আমার কথাটা অন্যভাবে চলে যাবে, মিনিংটা অন্যরকম হয়ে যাবে, সেখান থেকে সরে আসি। বাট এখন আমার খুব কাছের যারা আছে তাদের সাথে মন খুলে কথা বলতে পারি, এজন্য শান্তি লাগে। তো যাই হোক, এত খারাপ লাগতো, খারাপ লাগার পর্যায়টা এমন পর্যায়ে চলে গিয়েছিল, আমি আপনাদের ভাইয়াকে বলতাম চলো বাংলাদেশে চলে যাই, আমার এখানে না ভালো লাগছে না। কারণ আমি ইচ্ছা করলে কারোর সাথে কথা বলতে পারছি না, আমার পরিচিত কেউ নাই। যাই হোক, ওইভাবে করতে করতে একদিন হঠাৎ করে কুসুমের সাথে দেখা। আপনারা যারা আমার প্রথম দিকের ব্লগ দেখতেন তারা কুসুমকে চিনবেন। আমার সেই ফার্স্টের বাসার আমার প্রথম বাংলাদেশি সঙ্গী কুসুম, যদিও আমার বয়সে ছোট ছিল মেয়েটা, বাট ও অনেকদিন ধরেই মালয়েশিয়াতে তখন থাকতো। ওর প্রায় তখন 5 বছর চলতেছিল মালয়েশিয়াতে, বিয়ের পরে চলে আসছিল। ওর সাথে কথা হইতো, দেখা সাক্ষাৎ হইতো। তারপরে আসলো হলো আমার আরেকটা ফ্রেন্ড অর্ণা। আমরা যে কন্ডোতে থাকতাম ওই কন্ডোতে হঠাৎ করে একদিন দেখি যে একটা বাংলাদেশি ফ্যামিলি সুইমিং পুলের আশেপাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারপর থেকে মনের মধ্যে খালি মনে হইতো আল্লাহ এর সাথে কখন কথা বলবো। একদিন বিকালে তোষানকে নিয়ে নিচে হাঁটতে নামছি, পরে দেখি অর্ণা, ওর সাথে তখন কথা হইলো, পরিচয় হইলো। ওর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। কুসুমের চাইতে ওর সাথে আমার ভালো বন্ডিং হয়েছিল, কারণ ও আর আমি একই এইজের ছিলাম, আমাদের কথাবার্তা মিলতো, আমাদের চিন্তা ভাবনা মিলতো। বর্তমানে ও আমেরিকায় চলে গেছে মালয়েশিয়া থেকে, কোভিডের পরে ও মালয়েশিয়া থেকে চলে যায়।
ও বাংলাদেশে গিয়ে IELTS করে হায়ার স্টাডিজের জন্য এখন আমেরিকাতে আছে। ওর সাথে আমার এখনো কথা হয়। কুসুমের সাথে আর যোগাযোগ করতে পারি না, কারণ কুসুমের ফেসবুক আইডিটা কাজ করে না। আমি অনেক মেসেজ দিয়েছি, কিন্তু মেসেজগুলো আনসিন দেখায়, তার মানে ওর আইডিটা হয়তো বা হ্যাক হয়েছে বা কোনো কারণে কিছু হয়েছে। এই হ্যাক হওয়ার কথা থেকেই আজকের কথা বলছি। আপনাদের সবার হয়তো বা মনে থাকবে মাঝখানে আমার ভাবির চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। হঠাৎ করে একদিন বিকালবেলা ভাবির চ্যানেলটা হ্যাক হয়ে যায়। তারপরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা বলার মতো না। তখন ভাবির চ্যানেলে 50 বা 60,000 সাবস্ক্রাইবার হবে। হঠাৎ করে বিকালবেলা একদিন ভাবির মোবাইলে একটা মেসেজ আসে, ভাবি সেটাকে না দেখে অ্যাকসেপ্ট করে ফেলে। তারপরে সাথে সাথে ভাবির চ্যানেলটা আরেকজনের হাতে চলে যায়। তো ওই মুহূর্তটা কেমন লেগেছিল আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, কারণ একটা চ্যানেল হলো একটা, যে মানুষটা সেই চ্যানেলটার পেছনে কাজ করে, পরিশ্রম করে, তার জন্য কিন্তু একটা চ্যানেল তার সন্তানের মতো। তো সেই জিনিসটা যখন আরেকজনের হাতে চলে যায়, সেই সন্তানটাকে যখন আরেকজন ছিনিয়ে নেয়, তখন সেই সন্তানের যে মা, সেই চ্যানেলের যে ওনার, তার কেমন লাগে এটা আসলে বলে বোঝানো সম্ভব না। যার একটা চ্যানেল আছে, সেটা ছোট সাবস্ক্রাইবার চ্যানেল হোক আর বড় সাবস্ক্রাইবারের চ্যানেল হোক, সেটা যদি হঠাৎ করে আপনার নিজের না থাকে, সেটা আপনি দেখতে পাচ্ছেন আছে, বাট আপনার নিজের না, আপনি কন্ট্রোল করতে পারছেন না, তখন আসলে সত্যি অনেক খারাপ লাগে, অনেক অনেক খারাপ লাগে। তো যারা এগুলো করেন তাদের প্রতি আসলে শ্রদ্ধা রেখেই বলছি যে একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের ভালোবাসার জায়গা, একটা মানুষের কর্মক্ষেত্র, একটা মানুষের পেশা, একটা মানুষের আর্নিং এর সোর্স, এই জিনিসটাকে আপনারা নিমিষে যদি এভাবে করে কেড়ে নেন, তাহলে তার কেমন লাগবে। তার যে কান্না, তার এই কান্নার যে একটা ভিতর থেকে একটা যে হাহাকার, এই হাহাকারটা আপনার ফিলিংসে যদি না যায়, আপনি যদি অনুভব করতে না পারেন, তাহলে তো আসলে কিছু বলার নেই। তো আমার ভাবির যখন এরকম হয়েছিল, তখন সত্যি কথা বলতে আমার ভাবির কান্না আমার কাছে এত কষ্ট লাগছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব অল্প সময়ের ভিতরে আপনাদের ভাইয়া চেষ্টা করে সেটাকে, আল্লাহর রহমত, আপনাদের ভাইয়া উসিলা, আল্লাহর রহমতে সেটাকে ফিরিয়ে আনা গিয়েছিল। তারপরও অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই যে পরের বার থেকে ভাবি অ্যালার্ট হয়ে গেছে। এরকম করে আমার চ্যানেলের চেষ্টাও হয়েছে। আমার চ্যানেলটাও একদম সেকেন্ডের যদি আমি চাপ দিয়ে দিতাম, তাহলে সেকেন্ডের মধ্যে সেটাও আমার হাতছাড়া হয়ে যেত। তো মাঝখানে এরকম অনেকগুলো চ্যানেল, অনেক আপুরা ভাইয়ারা হারিয়েছেন, নিজেদের হাত থেকে চলে গিয়েছে। চেষ্টা করে হয়তো বা ফেরত এনেছেন, কিন্তু আগের মতো আর ওই স্পৃহা বা আগের মতো আর ওই কি বলে রিস ওই চ্যানেলটাতে আর থাকে না। তো রিসেন্ট আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের চট্টগ্রামের আপু অরিন আপু, বাংলাদেশি ওমান ব্লগার আপু, ওমানে থাকতেন, ওমান থেকে বাংলাদেশে শিফট করেছেন। তো হঠাৎ করে ফেসবুকে ওনার স্ট্যাটাস, ওনার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, কথাবার্তা হয়। ওনার ফারহানাস ফ্যাশন এই ফেসবুক পেজ থেকে, উনি যেহেতু বিজনেস করেন, আমি গায়ের চাদর নিয়েছি আমার আম্মু আমার শাশুড়ির জন্য, তারপর আমার শাশুড়ির জন্য 3 পিস নিয়েছি। তো ওনার সাথে উনি যখন প্রথম চ্যানেল খুলেন, তখন থেকে আমরা হলাম প্রথম দিকের ব্লগার বললে যদি বলেন, আমরা হলাম সেই বাংলাদেশের প্রথম দিকের ব্লগার। আমি, তমা, তারপরে যে অরিন, আরো কয়েকজন আপু আছেন, সবার নাম তো মনে পড়ছে না। তো আমরা হলাম প্রথম দিকের ব্লগার। তো ওই সময় থেকে আপুর সাথে আমার কথাবার্তা হয়, আপুর সাথে টুকটাক আর কথাবার্তা হয়। তো হঠাৎ করে দেখে এত খারাপ লাগলো। পরে আপু নতুন একটা চ্যানেল খুলেছেন, ওইটার নামও বাংলাদেশি ওমান ব্লগার। আমি আমার কমিউনিটিতে শেয়ার করেছি, আপনারা যদি আপনার আপুর চ্যানেলটা ভিজিট করতে চান, আপুর নতুন চ্যানেলটা যদি ভিজিট করতে চান, আমার কমিউনিটিতে গেলে আপুর চ্যানেলটা পেয়ে যাবেন। তো আপু তার প্লে বাটনটা হাতে নিয়ে এমন ভাবে কাঁদতেছিল, সত্যি ওই কান্নার অংশটুকু দেখে আমার এত খারাপ লাগছিল। আমার খালি মনে হচ্ছিল এই আপুর জায়গায় তো আমিও থাকতে পারতাম। খুবই কষ্ট লাগছিল, খুবই কষ্ট লাগছিল। আসলে একটা মানুষের 5 বছরের সাধনা, তার প্লে বাটনটাও সে পেয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ তার চ্যানেলটা মাশাআল্লাহ কিন্তু 2 লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল। আমি অনেকদিন ধরে আপুর চ্যানেলটা ভিজিট করা হতো না আমার, বাট আমি যখন দেখেছি তখন প্রায় 2 লাখের উপরে, তাহলে এখন তো 3 লাখের কাছাকাছি নিশ্চয়ই। আর আপু ওইটাতে আপুর ডেইলি ব্লগ, দেন বিজনেসের ভিডিও সবকিছুই শেয়ার করতো, দেখতাম।
আমার আম্মু আপুর চ্যানেলটা দেখতো, তো আম্মু আমার স্ট্যাটাসটা দেখে আম্মু বলতেছিল যে ওই মেয়েটার চ্যানেলটা কিভাবে হ্যাক হইলো। তো আমি বললাম আম্মু হয়ে গেছে, কিভাবে হয়েছে তা তো জানি না, কারণ আপুর সাথে আমার আর কথা হয়নি, বাট আপুর ফেসবুক স্ট্যাটাস দেখেছি। তো দেখে আমার কাছে খুবই খারাপ লাগছিল, খুব খুব খারাপ লাগছিল, এটা বলে বুঝাইতে পারবো না। মানে হঠাৎ করে এমন একটা নিউজ শুনবো, এমন একটা নিউজ শুনে আমারই কান্না আসতেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে হারে মানুষটা কেমন লাগছে তখন যখন তার এই জিনিসটা হয়েছে, তার ভিতরটা কেমন লাগছে সেই আমি আমার ভাবির ফিলিংসটা আমি তখন রিলেট করতে পারছি। কারণ আমার ভাবি যেভাবে কাঁদতেছিল, আমার ভাইয়া বারবার খালি বলতেছিল তিশা তুমি কান্না করো না, ওরা তোমার চ্যানেল নিয়ে নিছে, তো তোমাকে তো নিতে পারেনি, তুমি আবার চ্যানেল ক্রিয়েট করবা, আবার তুমি তোমার জায়গায় দাঁড়াবা। ভাবি শুধু বলতেছিল যে আমার এত দিনের কাজ, আমার এত দিনের একটা ভালোবাসার জায়গা, আমাকে এতগুলা মানুষ ভালোবাসে। তো যাই হোক, আল্লাহর রহমত ছিল বলে হয়তো বা আপনাদের ভাইয়ার উসিলা চ্যানেলটা হয়তো ফেরত এসেছিল। তো আমি দোয়া করি সবাই ভালো থাক, সবাই তার জায়গায় ভালো থাক, কারণ কারো ক্ষতি করে তো আসলে কোনো লাভ নেই। আপনার যদি সে কোনো সমস্যা না করে, আসলে কি বলবো, মানে বলার ভাষা নাই। একটা মানুষ, অরিনাপুর কথাই বলি, সে তো নিশ্চয়ই কারো কোনো ক্ষতি করেনি, সে একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর, সে সুন্দর সুন্দর রান্নার ভিডিও দিত। আর আপু তো যে বিজনেস চট্টগ্রামে এসে ফার্স্টে করেছে, কেকের এত সুন্দর সুন্দর কেক আপু বানাতো। আপুর কেকের ভিডিওগুলো দেখতাম, কারণ ওই সময় আমি খুব বেকিং করতে পছন্দ করতাম। এখন তো আসলে সময়ের অভাবে করাই হয় না, এখন সত্যি বলতে খুবই কম সময় পাই, তো এইসব আর করা হয় না। আর করলেই খাওয়া হয়, বাচ্চারা কেক টেক খাইতে চায় না, ঘরের মধ্যে পড়ে থাকে, নষ্ট হয়, এজন্য আর করা হয় না। তো অরিন আপু কিন্তু খুবই সুন্দর কেক বেক করতো, কেকের বিজনেস করতো, আপু ফ্রোজেন ফুডের বিজনেস করতো। তো আপুর ওইগুলা দেখতাম, এত ভালো লাগতো। তো আপু কাঁদতেছিল আর বলতেছিল যে আমার এতদিনের স্বপ্ন, আমার 5 বছরের সাধনা একবারে মুহূর্তের মধ্যেই কেমন জানি শেষ হয়ে গেল। তো ওইটা দেখে মানে আপনারা যারাই দেখবেন তারাই রিলেট করতে পারবেন যে না, একটা মানুষ কতটা কষ্ট পাইলে এইভাবে বাচ্চাদের মতো করে কাঁদতে পারে। এমনি উনি হাউমাউ করে কাঁদতেছিল, আমার সত্যি আমার খুবই কষ্ট লাগতেছিল, খুব খুব কষ্ট লাগতেছিল ওই অংশটুকু, ওই ভিডিওটা দেখে। তো উনি আবার নতুন একটা চ্যানেল ওপেন করেছেন, আশা করব যে আমরা সবাই ওনাকে আবার নতুন করে সাপোর্ট করে ওনার আগের জায়গাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব পারা যায়। উনি পরিশ্রমী মানুষ, উনি পরিশ্রম করে উনি ইনশাআল্লাহ এই চ্যানেলটাকেও দাঁড় করিয়ে ফেলবে। কিন্তু সবার প্রতি অনুরোধ রইল যে কেউ কারো ক্ষতি করার থেকে বিরত থাকাটাই আমার মনে হয় ভালো। কি দরকার কারো ক্ষতি করে, কি দরকার? সে যদি আপনার কোনো সমস্যা না করে, আপনার সাথে তার যদি কোনো হিংসা বিদ্বেষ না থাকে, তাহলে উচিত না, থাকলেও আসলে করা উচিত না। যদি মাফ করে দেওয়া যায় তো মাফ করে দেওয়াটাই আমার মতে উত্তম। তো আমরা মানুষ, আমরা অনেক সময় পারি না, আমরা অনেক সময় ক্রোধের বশে, রাগের বশে, হিংসার বশে অনেক কিছু করে ফেলি। তো আল্লাহ আমাদের সবাইকে সেই বুঝটা দিক। আমার আসলে আমার কিছু বলার নেই, আমার মনটা খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। তো আমি আমার কমিউনিটিতে শেয়ার করেছি নতুন চ্যানেল, আপনারা ওইখান থেকে গিয়ে লিঙ্ক পাবেন, আপুর চ্যানেলটা ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে। আপুকে আবার আগের মতো করে সাপোর্ট করবেন। একটা মানুষ তার কান্নার যে হাহাকার, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো এই আর কি অবস্থা। তোষানের কালকে লাস্ট এক্সাম, তোষানকে এতক্ষণ ধরে পড়ালাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। পিঠের ব্যথাটার জন্য ওইভাবে কোনো কাজকর্ম করা হয়নি, আর রান্না বান্না এই 2 দিন করাই লাগেনি, কারণ এত খাবার ছিল, সবাই নিয়ে যাওয়ার পরও আলহামদুলিল্লাহ অনেক খাবার ছিল, সেগুলো এই 2 দিন ধরে আমরা খেলাম, আমাদের খাওয়া দাওয়া হলো এই 2 দিন ধরে। কালকে থেকে ইনশাআল্লাহ আবার রান্না বান্না শুরু হবে। তোষানের মিড টার্ম এক্সাম শেষ হবে, সামনের মাসে তো কোরবানি ঈদ, ইনশাআল্লাহ কোরবানি ঈদের পরে শুরু হয়ে যাবে ফাইনাল এক্সাম। এরপরে 2 মাসের একটা লং ভ্যাকেশন তোষানের। তো তাবিবেরও আজকে স্কুলে যায়নি, তাবিব সকালে সে ঘুম থেকে উঠতে পারেনি, কালকে রাত্রে সে অনেক দেরি করে ঘুমাইছে, কারণ গতকাল বিকালে সে ঘুমাইছিল, বিকালে ঘুমায় রাত্রে অনেক দেরি করে ঘুমাইছে। আমি না তাবিবকে নিয়ে প্রথম খুবই টেনশন করতাম, কারণ ওই স্কুলে যাইতে চাইতো না, স্কুলে লেখা দিলে সে ওইটার প্রতি কোনো ইন্টারেস্ট দেখাইতো না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা এখন নিজে থেকে পড়াশোনা করতে চায়, নিজে থেকে লিখতে চায়। ওই দিন দেখি সে তার নিজের নাম, তার ভালো নাম তো নাওয়ার, সে নাওয়ারটা খুব সুন্দর করে তার বোর্ডে একদম স্পেলিং করে লিখেছে। তো ভালো লাগে।
লাগে আসলে বাচ্চারা যখন ভালো কিছু করে, বাচ্চারা খেলাধুলা করবে, বাচ্চারা সবকিছুই করবে, তার মধ্যে পড়াশোনাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আর এটা খেয়াল করবেন যে বাচ্চার মাকে অবশ্যই বাচ্চাদের পড়াশোনার প্রতি একটু হলেও কেয়ারিং হতেই হয়, না হলে বাচ্চাদের পড়াশোনার ওই যে একটা ধাপ, ওই যে একটা রাস্তা, ওইটা ঠিক থাকে না। কারণ মারা বাচ্চাদেরকে ভালোভাবে তাদের সাইকোলজিটা বুঝতে পারে। আমি আমার তোষানকে কিভাবে পড়াইলেও ক্যাপচার করতে পারবে, কিভাবে জিনিসটা বুঝাইলেও বুঝবে, সেই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝি। সেটা আপনাদের ভাইয়া বুঝে না, কারণ আপনাদের ভাইয়া অনেক সময় রিভিশন দিতে গেলে দেখা যায় যেটা রিভিশন দেয় ওটা তোষানের মাথার উপর দিয়ে চলে যায়। এমন না যে আপনাদের ভাইয়া বুঝাইতে পারে না, আপনাদের ভাইয়া আমার চাইতে অনেক ভালো জানে, আমার চাইতে অনেক ভালো সবকিছু সম্পর্কে তার আইডিয়া, কিন্তু সে হলো ওই যে বাচ্চাদেরকে বোঝানোর যে একটা টেকনিক, সেই জিনিসটা সে অতটা বোঝে না। আমি যেহেতু স্টুডেন্ট পড়িয়েছি, আমার মাথায় ওই জিনিসটা ভালোই ঢুকে আছে। আমি বুঝতে পারি যে কিভাবে বুঝাইলে সেই জিনিসটা আমার বাচ্চার মাথার মধ্যে ঢুকবে। তো আমি ওইভাবে করে জিনিসটা ওকে ইজিলি অনেক কিছুর সাথে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন গতকালকে ওর বাহাসা মানে মালাই পরীক্ষা ছিল, তো মালাইতে ইনফ্রন্ট হলো দেপান, দেপান হলো মালাই ভাষা, এটা কি মানে ইনফ্রন্ট মানে সামনে আর কি। তো এই জিনিসটা গুলাই ফেলতেছে, ইনফ্রন্ট, বিহাইন্ড আর হলো ডাউন বা আন্ডার, এটা গুলাই ফেলতেছে। তো ওকে আমি ভাবলাম যে কিভাবে বোঝানো যায়, তারপর অনেকক্ষণ ধরে চিন্তা করে আমি বললাম তোষান দেপান মানে এরকম মানে ইনফ্রন্ট, বুঝলাম? বললো হ্যাঁ আম্মু। আমি বললাম বাওয়া মানে আন্ডার, বুঝলা? বললো হ্যাঁ। আমি বারকেলাং মানে বিহাইন্ড। আমি এইভাবে করে ওটা বুঝাইলাম, দেপান বাওয়া বারকেলাং মানে ইনফ্রন্ট, আন্ডার, বিহাইন্ড। তারপরে মাশাআল্লাহ সে জিনিসটা খুব সুন্দর করে বুঝে গেছে। তো আমি বারবার করে তাকে জিজ্ঞেস করছিলাম তোষান দেপান, সে এমন করতেছিলাম, তোষান আন্ডার, সে এমন করতেছিল, বেওয়া বারকেলাং। তো এইভাবে করে বাচ্চাদেরকে আসলে বুঝাইতে হয়। তো আমি অত ভালো যে আমার জ্ঞান আছে, আমি যে অনেক বুঝি, আমি অনেক ইংলিশের স্পেলিং বা মিনিং বুঝি না। আমি তখন আমি গুগল সার্চ করি। আর অ্যারাবিকের তো আমি কিছুই বুঝি না, ওদেরকে অ্যারাবিকটা যে কিভাবে আমি পড়াই একমাত্র আল্লাহ ভালো জানে। যাই হোক, ওদের তো ফাইনাল মানে যখন 9, 10 ও লেভেল এ লেভেল দিব, এখানে তো অ্যারাবিক সাবজেক্টটা থাকবে না। বাট যেহেতু এখন স্কুলটা অ্যারাবিক, স্কুলটা ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম, বাট অ্যারাবিকটা ওরা অনেক বেশি প্রাধান্য দেয়। তো সেখানে অ্যারাবিক একটা সাবজেক্ট ওদেরকে পড়তেই হয়। তো ওইটা টিচারটাই বলে যে হ্যাঁ তোমরা যেহেতু নন অ্যারাবিক স্টুডেন্ট, তোমাদের একটু স্লো হবে, বাট সমস্যা নেই, ওরা ওইভাবে বুঝাই দেয়। তো এই আর কি, আজকে আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, অনেক কিছু বললাম। আমার ভাবির কষ্টটা আমি আসলে অরিনাপুর ওই কষ্টটার মধ্যে দেখতে পেয়েছি, আমার কাছে খুব খুব কষ্ট লেগেছে। দোয়া করি আল্লাহ সবাইকে সহি সালামতে থাকার তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার বক এতক্ষণ ধরে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।